চলুন আজ আমরা ডুব দিই অ্যালফ্রেড লর্ড টেনিসনের ক্লাসিক কবিতা ইউলিসিসের গভীরে। আমরা একসাথে বোঝার চেষ্টা করব কেন একজন বীর রাজা তার শেষ বয়সে এসেও এক নতুন সমুদ্রযাত্রার জন্য এতটা ব্যাকুল। কবিতার একদম শুরুতেই কিন্তু টেনিসন আমাদের মূল সুরটা ধরিয়ে দিচ্ছেন। ইউলিসিস বলছেন ভ্রমণ থেকে বিশ্রাম নেওয়া তার পক্ষে সম্ভব না, তিনি জীবনকে একেবারে শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চান। এই যে একটা অদম্য তৃষ্ণা, এটাই কিন্তু পুরো কবিতার চালিকা শক্তি। তো কবিতার প্রথম ভাগেই আমরা পরিচিত হচ্ছি এক রাজার সাথে, যার মনে কোনো শান্তি নেই। ট্রয় যুদ্ধ জয়ের মতো বিশাল এক কীর্তির পর নিজের রাজ্য ইথাকায় ফিরে আসে তার জীবনটা কেমন যেন থমকে গেছে, আর এই থেমে থাকাটাই তার আসল সমস্যা। ভাবুন একবার, তিনি নিজেকে কিভাবে দেখছেন। বলছেন, এই শান্ত আগুনের পাশে, এই অনুর্বর পাথরে পাহাড়ের মধ্যে একজন অলস রাজা হয়ে বসে থাকার কোনো মানেই হয় না। তার সেই রোমাঞ্চকর অতীতের পাশে এই বর্তমান জীবনটা কতটাই না পানসে আর অর্থাহীন। তিনি নিজেকে আসলে একজন বন্দী রাজা হিসেবে দেখছেন, যার কাজ হয়ে দাঁড়িয়েছে শুধু কিছু আইন তৈরি করা আর এমন এক জাতিকে শাসন করা যারা তাকে ঠিক মতো চেনেও না। তার কাছে এই জীবনটা একদমই মূল্যহীন মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, তার এই অস্থিরতার কারণটা কি? কেন তিনি এমনটা ভাবছেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার বর্ণময় অতীতে। তার ফেলে আসা জীবনটাই তাকে স্থির থাকতে দিচ্ছে না। তিনি তো শুধু দেশ ঘোরেননি, তিনি দেখেছেন নানা মানুষের শহর, তাদের আচার ব্যবহার, তাদের রীতিনীতি। এই সব অভিজ্ঞতা তার জ্ঞানের পরিধিকে অনেক বাড়িয়ে দিয়েছে। তিনি শুধু একজন সাধারণ পর্যটক ছিলেন না, যেখানে গেছেন সেখানে তিনি সম্মান পেয়েছেন, দেখেছেন বিভিন্ন সভা, বিভিন্ন দেশের শাসন ব্যবস্থা। তিনি ছিলেন একজন বিশ্ব নাগরিক। আর তারপর তো রয়েছে তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়, ট্রয়ের যুদ্ধ। সেই রণক্ষেত্রে তিনি সঙ্গীতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, জীবনের চরম মুহূর্তগুলোকে খুব কাছ থেকে অনুভব করেছেন। এই সব কিছু মিলেই তো আজকের ইউলিসিস তৈরি হয়েছেন। এই লাইনটা বলা যায় পুরো কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে। ইউলিসিস বলছেন তিনি জীবনে যা কিছুর সম্মুখীন হয়েছেন সেই সব কিছুই তার একটা অংশ হয়ে গেছে, কিন্তু তার কাছে প্রত্যেকটা অভিজ্ঞতা হলো একটা তোরণ বা আর্চের মতো, যার ভেতর দিয়ে একটা অদেখা জগৎ উকি দেয়। মানে তিনি যত দেখছেন, যত জানছেন, ততই তার সামনে খুলে যাচ্ছে আরও কত কিছু অজানা না দেখা রয়ে গেছে। এখান থেকে আমরা কবিতার মূল দর্শনের গভীরে ঢুকতে শুরু করি। ইউলিসিসের কাছে জীবন মানেই হলো এগিয়ে চলা। যে জীবনে কোনো গতি নেই সেটা আসলে নষ্ট হয়ে যাওয়া জীবনেরই শামিল। তিনি যেন আমাদেরকে প্রশ্ন করছেন, আচ্ছা, থেমে যাওয়াটা কতটা বোরিং, তাই না? জীবনের কোনো একটা পর্যায়ে এসে সবকিছুর ইতি টেনে দেওয়া, এটা তার কাছে খুবই একঘেয়ে একটা ব্যাপার। এই স্লাইডটা ইউলিসিসের ভাবনাটাকে দারুণভাবে তুলে ধরে। জীবনের আসল উদ্দেশ্যটা কি? একটা তরোয়াল যা না ব্যবহার করতে করতে মরচে ধরে যায়, তার মতো হয়ে থাকা? নাকি সেই তরোয়াল যা ব্যবহারে ব্যবহারে ঝকঝকে হয়ে ওঠে? ইউলিসিসের উত্তরটা খুব পরিষ্কার। জীবনের সার্থকতা কাজেই আছে, অলসতায় নয়। এই আনবার্নিশড শব্দটার মানে হল যার উপর পালিশ করা হয়নি, যা অনুজ্জ্বল। ঠিক যেমন একটা তরোয়াল যুদ্ধের জন্য তৈরি, কিন্তু তাকে কখনোই কোষমুক্ত করা হলো না। ইউলিসিসের মতো একজন বীরের কাছে এভাবে অব্যবহৃত হয়ে পড়ে থাকাটা এক ধরনের জীবনমৃত অবস্থা। এখন একটা প্রশ্ন আসতেই পারে, ইউলিসিস যদি সব ছেড়ে ছুড়ে অভিযানে চলেই যান, তাহলে তার রাজ্য ইথাকার কি হবে? এখানেই গল্পে আসছেন তার ছেলে টেলেমেকাস। আর এই অংশে আমরা দেখব বাবা আর ছেলের মধ্যেকার আকাশ-পাতাল তফাত। টেলিমেকাস কিন্তু তার বাবার মতো একদমই নন। সে শান্ত, স্থির আর খুবই বিচক্ষণ। রাজ্যের সাধারণ দৈনন্দিন কাজগুলো সে খুব ভালোভাবে করতে পারে। ধৈর্য ধরে প্রজাদের দেখাশোনা করা, পরিবারের প্রতি দায়িত্ব পালন করা, এই সব কিছুর জন্য সে একেবারে পারফেক্ট। সোজা কথায়, ইথাকার জন্য টেলিমেকাসের মতো একজন শাসকেরই প্রয়োজন। টেলিমেকাসের এই শান্ত, স্থির স্বভাবের ঠিক উল্টো পিঠেই রয়েছেন ইউলিসিস নিজে। বার্ধক্য তার শরীরকে ছুঁয়েছে ঠিকই, কিন্তু তার আত্মাটা এখনও অজানার জন্য ছটপট করছে। তার আত্মাটা ঠিক একটা ডুবন্ত তারার মতো, যা দিগন্তের ওপারে অজানার দিকে ছুটে যেতে চায়, এমন জ্ঞান অর্জন করতে চায় যা মানুষের চিন্তারও বাইরে। তাই সে বলছে, টেলিমেকাস তার কাজ করুক, আর আমি আমার। আর এই সব কিছুর পরেই আমরা পৌঁছে যাই কবিতার সেই অংশে যা আমাদের সবচেয়ে বেশি নাড়া দেয়, সেই ক্লাইম্যাক্সে, যেখানে ইউলিসিস তার পুরনো সহযোদ্ধাদের শেষবারের মতো ডাকছেন আরও একটা অভিযানে সামিল হওয়ার জন্য। তিনি তার পুরনো সঙ্গীতের ডাক দিয়ে বলছেন, এসো বন্ধুরা, এখনও দেরি হয়ে যায়নি একটা নতুন পৃথিবীর খোঁজে বেরোতে।
এই ডাকটা আসলে বয়সের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ। তিনি বোঝাতে চাইছেন নতুন কিছু খোঁজার বা শুরু করার কোনো নির্দিষ্ট বয়স হয় না। দেখুন, এখানে কিন্তু ইউলিসিস বাস্তবতাকে অস্বীকার করছেন না। তিনি জানেন তাদের বয়স হয়েছে, সময় আর ভাগ্য তাদের কাছ থেকে অনেক শক্তি কেড়ে নিয়েছে। তারা আর সেই তরুণ যোদ্ধা নন যারা একসময় স্বর্গ মর্তক কাঁপিয়ে দিতেন। কিন্তু তিনি বলছেন তাতে কি, যা চলে গেছে গেছে, যা এখনও বাকি আছে সেটাও কম কিছু নয়। আর এটাই হলো কবিতার আসল জোরের জায়গাটা। হ্যাঁ, সময় আর ভাগ্য তাদের শরীরকে দুর্বল করেছে, কিন্তু তাদের ইচ্ছাশক্তি সেটা আগের মতোই ইস্পাত কঠিন। তাদের ভেতরের সেই বীরের সংকল্পটা এখনও অটুট, অজেয়। এবং সবশেষে কবিতার সেই অমর কথাগুলো, সংগ্রাম করা, অন্বেষণ করা, খুঁজে বের করা এবং কখনো হার না মানা, এই চারটি শব্দ যেন মানবাত্মার এক চিরন্তন শপথ। সময় বা ভাগ্যের কাছে কিছুতেই আত্মসমর্পণ না করার এক দৃঢ় প্রতিজ্ঞা। এই যে অদম্য স্পৃহা, এটাই ছিল টেনিসনের ভিক্টোরিয়ান যুগের মূল মন্ত্র। আর হয়তো এই প্রশ্নটাই তিনি আমাদের জন্য রেখে গেছেন, জীবনের উদ্দেশ্য কি শুধু টিকে থাকা, নাকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নতুন দিগন্তে